বিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের আমলে গেল 15 বছরে দেশ থেকে প্রায় $240 বিলিয়ন পাচার হয়েছে, এমনটা জানিয়েছিল সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। পাচার হওয়া এই অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। এখন নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন এই আইন করা হলে পাচার করা অর্থ ফেরত আনা কতটা সহজ হবে, এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক ব্যাংকার ও ব্যাংকিং খাত বিশ্লেষক পারভেজ সাজ্জাদ। জনাব পারভেজ সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, পাচার হওয়া অর্থ এটা ফেরত আনা কতটা সহজ বলে আপনি মনে করেন? আসলে আমরা যদি ইতিহাস থেকে দেখি যে 2008-9 সালেও কিন্তু এরকম অনেক কেস হয়েছে, কিন্তু আসলে আমাদের অর্জন খুব কম ছিল এবং এই বিষয়ের ফুল প্রসেসটা আসলে খুবই লেন্দি প্রসেস এবং খুব ক্রিটিক্যাল একটা প্রসেস। আপনি যদি চিন্তা করেন যে পাচার হওয়া অর্থগুলো যেসব দেশে গেছে সেসব দেশে কিন্তু অর্থগুলো অর্থ হিসাবে আর নেই, অলরেডি ওদের ইকোনমির ভিতর ঢুকে গেছে, অ্যাসেট হয়েছে, কেউ ইন্ডাস্ট্রি করেছে। তো ওই দেশগুলোর ক্ষেত্রে ওরা আসলে কতটুকু ইনিশিয়েটিভ নেবে এই অর্থগুলো বাংলাদেশে ফেরত আনার জন্য, এই প্রসেসটা জটিল। তবে হাউএভার একটা কথা আমি একটু বলতে চাই, আমি অ্যাসেট রিকভারি যে রোড প্ল্যানটা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছেন, Q1, Q2, Q3 এবং Q4 ওনারা কি কাজ করবেন, এই কাজগুলোর রোড ম্যাপটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে যে ওনারা এইভাবে কাজগুলো করতে চান। রিয়েলি আমার কাছে মনে হচ্ছে সরকার রাইট ট্র্যাকে আছে। বাট আপনার যে প্রশ্নটা, এটা আসলে খুব দুরূহ এবং জটিল একটা প্রসেস এবং লেন্দি একটা প্রসেস। আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকার যে রোড ম্যাপ নিয়েছে সেটা খুবই চমৎকার। তো সেক্ষেত্রে তারা সেটার অংশ হিসেবে একটি নতুন আইনও করতে যাচ্ছে, যেটি গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। এই আইনটি আসলে কি ধরনের আইন হতে পারে বলে আপনি মনে করছেন? এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে রিকভারি অফ লন্ডারিং মানি, আরেকটা পার্ট হচ্ছে যে যেটা আমাদের অলরেডি এন্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, আমার কাছে মনে হচ্ছে একটাকে আরো জিরো টলারেন্স টাইপের করা, যাতে অর্থ পাচারই হতে না পারে। আপনি যদি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আমার কাছে মনে হচ্ছে এই আইনের ক্ষেত্রে সেই জায়গাটায় জোর দেওয়া উচিত। রিকভারির ক্ষেত্রে আপনি যে রোড ম্যাপের কথা বলেছেন সেটা বলেছেন যে আপনি খুবই চমৎকার একটি রোড ম্যাপ। তো সেটি ধরে এগুলে কবে নাগাদ আমরা অন্ততপক্ষে কিছু অর্থ ফেরত পাবার আশা করতে পারি বলে আপনি মনে করেন? ওভারঅলি আপনি যদি দেখেন, এই ধরনের লন্ডারিং মানি রিকভারির ক্ষেত্রে ওয়ার্ল্ডে $1 বিলিয়নে 1 মিলিয়ন আনা যায়, 1% সাকসেস রেট। এটা যদি আপনি ওভারঅলি ইন্টারন্যাশনালি সবখানে দেখেন। এবং এর ক্ষেত্রে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আমরা যে কেসগুলো করছি এখানে অনেকগুলো এজেন্সি জড়িত, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এন্টি করাপশন কমিশন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং আদার রিলেটেড গভর্নমেন্ট এজেন্সি। তো যখন টু মেনি এজেন্সি একটা বিষয় নিয়ে দেখে, এটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় এখানে কমপ্লিকেশনও তৈরি হয়। আমরা যদি এ ধরনের একটা এজেন্সি বা একটা কমিটিকে দায়িত্ব দেই যে তারা এই কাজটা করবে, কেসটাকে সুন্দর করে সাজাবে, কারণ আপনি যখন বিভিন্ন দেশে এগুলোকে পাঠাবেন, সে কেসটা আপনি কিভাবে প্রিপারেশন করছেন সেটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কেসের ম্যারিটের জন্য। আর যখন একটা ইস্যুতে অনেকগুলো এজেন্সি কাজ করে তখন আসলে কোঅর্ডিনেশনটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। আমার কাছে মনে হয় ইফোর্টটা ঠিক আছে, বাট এটাকে অনেক স্ট্রাকচার্ড ওয়েতে করা উচিত। আমরা তো সরকারের পক্ষ থেকে সে ধরনের একটি এজেন্সি করার কথা শুনেছি আর কি। তো সেক্ষেত্রে আমি যদি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যে একবারে সাধারণ ভাবে জানতে চাই যে একটি অ্যাসেট বা একটি অর্থ বিদেশে চলে যাবার পর বা পাচার হয়ে যাবার পর সেটি ফেরাতে কি কি পদক্ষেপ বা কি প্রক্রিয়াগুলো আসলে কি, একটু যদি আপনার কাছে জানতে চাই। এখানে বেসিক্যালি এক্স্যাক্টলি এই লাইনে তো আমি এক্সপার্ট না, বাট সাধারণ জ্ঞান এবং আমার ব্যাংকিং নলেজে যেগুলো বলে সেটা হচ্ছে যে যেসব দেশে অর্থগুলো গেছে সেসব দেশের সরকারের সাথে আমাদের একটা লিয়াজও করতে হবে, এবং অ্যাকচুয়ালি যে অর্থগুলা গেছে এরা যে আসলে করাপশনের মাধ্যমে অর্থগুলা নিয়েছে সেই কেসটাকে প্রুফ করতে হবে। এবং এইখানে এই কাজগুলোর ক্ষেত্রে যেমন সরকার একটা রোড ম্যাপের মধ্যে বলেছে যে এঙ্গেজ ল ফার্মস, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। কারণ আমার সরকার কি বলছে সে থেকেও অনেক বড় জিনিস হচ্ছে গিয়ে যে আমরা যখন এই কেসটাকে ওদের সামনে প্লেস করব
আমার প্রপার আইনগত সহযোগিতার জন্য ইন্টারন্যাশনাল ল ফার্মটা প্রয়োজন। এবং যে কথাটা কিছুক্ষণ আগে বললাম আমি, যেসব দেশে টাকাগুলো গেছে এগুলো কিন্তু অলরেডি ওদের পার্ট অফ ইকোনমি হয়ে গেছে, অলরেডি লোকজন ওখানে ইনভেস্টমেন্ট করেছে। তো সেই ক্ষেত্রে এটা ডিফিকাল্ট ওই ধরনের কেসে যে ওইসব দেশ আসলে কতটুকু সহযোগিতা করবে, এবং এই পুরো জিনিসটা নির্ভর করবে আমাদের আন্তর্জাতিক ডিপ্লোমেসি এবং রিলেশনশিপের উপরে। রিলেশনশিপ এবং আন্তর্জাতিক ডিপ্লোমেসি দুটো শব্দ আপনি বলেছেন, এর পাশাপাশি আমাদের এক্সপার্টিসের উপরেও কি এটা অনেকটা ডিপেন্ড করবে না? ডেফিনেটলি এটা দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে আমাদের এখানে কেসটাকে আমরা কিভাবে প্রিপারেশন করলাম, কত কেসটার ম্যারিটটা কত আমরা মানে উপযোগী করে তুললাম, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই কেসটা বাংলাদেশের হয়ে যে ল ফার্ম গুলো লড়বে, আমরা সে ধরনের ইফিশিয়েন্ট ইফেক্টিভ ল ফার্ম কতটুকু নিলাম যাদের প্রিভিয়াসলি সাকসেস রেট ভালো। সেক্ষেত্রে তো আমরা শুনছি যে গতকালই আমরা প্রেস উইং থেকে জেনেছি যে প্রায় 200টি ল ফার্মের সাথে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ল ফার্মের সাথে কথাবার্তা চলছে এবং এরপর প্রায় 30টি ল ফার্মের সাথে একটি চুক্তিও হবে। জি, এখানে একটা জিনিস আমি দেখলাম, বাংলাদেশ ব্যাংক বলেছে যে ওই ল ফার্মের ক্ষেত্রে ওদের সাথে আমরা হয়তো একটা পার্সেন্টেজে যাব, যে তুমি যতটুকু রিকভারি করতে পারবা অতটুকু পার্সেন্টেজে যাবো, এই ধরনের একটা জিনিস বাংলাদেশ ব্যাংকের একটা কোথায় একটা নিউজ আমি দেখলাম। সো এটা একটা গুড পার্ট যে যতটুকু রিকভারি করতে পারি সাকসেস রেট যদি দেই তাহলে আমার দেশের খরচ হচ্ছে না। বাট আমাকে ল ফার্মের সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যাদের সাকসেস রেট ভালো, যাদের লিয়াজও ভালো, যারা ওই দেশের গভর্নমেন্টকে বোঝাতে পারবে, এমন ধরনের সিলেকশন ক্রাইটেরিয়া থাকা উচিত। আমরা তো এই সম্পদ এগুলো উদ্ধারের ক্ষেত্রে প্রথমেই তো যে কাজটি সেটা হচ্ছে সম্পদের লোকে করা, মানে সম্পদের সন্ধানটা বের করা, যে সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুরে কোথায় কি আছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রে গেল সেখানে কোথায় কি আছে সম্পদ, মানে পাচার হওয়া সম্পদটা। গতকাল প্রেস উইংয়ের কাছে এই প্রশ্নটি ছিল, তো তারা যেটা বলছে এই লোকেট করাটাই সবচেয়ে কঠিন কাজ। তা আপনার কাছে কি মনে হয় সেক্ষেত্রে? এটা অবশ্যই, কারণ যারা এই কাজটা করেছে তারা বিভিন্ন নামে বিভিন্ন ভাবে এই সম্পদগুলোকে দেশ থেকে বের করে নিয়ে গিয়ে এবং ওখানে ইনভেস্টমেন্ট করেছে। তো এটা অবশ্যই কঠিন কাজ। বাট আমরা যখন দেখেছি বেশ কয়েকজনের নামে যে এক একজনের 350 বাড়ি, 500 বাড়ি, 600 বাড়ি, ওগুলো কিন্তু লোকেট হয়েছে। আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার সোর্স অ্যাপ্লাই করি এগুলা সম্ভব, এবং এই লোকেশনটা যত দ্রুত আমরা করতে পারবো আমাদের সাকসেস রেট তত বাড়বে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেব্যান দ্বীপপুঞ্জে তারা পেয়েছে। তো কেব্যান দ্বীপপুঞ্জ অন্যান্য দেশের সাথে হয়তো বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, কিন্তু কেব্যান দ্বীপপুঞ্জ সেক্ষেত্রে কি মানে এই অর্থ, ওখানেও যদি অর্থ গিয়ে থাকে সেগুলো উদ্ধার করা, সেগুলো কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? আসলে অবশ্যই পুরো প্রসেসটাই চ্যালেঞ্জিং। আপনাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে লন্ডারিং মানি রিকভারিতে সাকসেস রেট হচ্ছে 1%, এটা ওয়ার্ল্ড ওয়াইড বলা হয়, মাত্র 1%। তো সেখানে একটা যে দেশের সাথে আমার দ্বিপাক্ষিক সম্পর্ক সেরকম রিলেশনশিপ নেই বা সেরকম নেই, এবং সেটা যখন এটা কোন কোন দেশগুলো স্পেসিফিক্যালি আপনি যাদের কথা বললেন, যে দেশের নামটা বললেন, এই দ্বীপপুঞ্জের একটা ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এই ধরনের বেশ কিছু দ্বীপপুঞ্জ আছে যারা আসলে এই লন্ডারিং মানিকে ওয়েলকাম করে। আপনি দেখবেন যে বিভিন্ন দ্বীপপুঞ্জের মধ্যে মানুষ ওখানে টাকাটা দিয়ে করছে, যেমন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। এক্স্যাক্টলি। তো এখন এইসব দেশগুলো আসলে তাদের ইকোনমিকে সচল রাখার জন্য এই কাজগুলো করে। ইকোনমিকে সচল রাখার জন্য করার ক্ষেত্রে সেক্ষেত্রে যখন অলরেডি এই টাকাগুলো ওদের ইকোনমিতে ইনজেক্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওই দেশের সরকারগুলো আসলে কতটুকু সদিচ্ছা দেখাবে এগুলিকে ফ্রিজ করা অথবা বিক্রি বন্ধ করা, বাংলাদেশে টাকাটা ফেরত আনা, এখানে আমাদের একটা অনেক বড় চ্যালেঞ্জ। তো এখন আপনি এটার ভবিষ্যৎ কি দেখেন? দেখেন, আমরা তো স্বপ্ন দেখতে ভালোবাসি। সরকার যে উদ্যোগটা নিয়েছে, যে রোডম্যাপটা করেছে, শুরু হোক। আমরা প্রথমেই নৈরাশ্যবাদী না হয়ে একটু আশাবাদী হই। আমার যদি টাকা কিছু ফেরতও আসে সেক্ষেত্রেও তো আমরা বলবো যে ফিউচারে যারা যাচ্ছে তারা চিন্তা করবে যে আমি দেশ থেকে টাকা বের করে নিয়ে গেলাম, আমি বের হয়ে গেলাম, কিন্তু আসলে আমি নিরাপদ না, আমার কারাপশন আমাকে আমার পেছে ধাওয়া করবে এবং আমাকে ধরবে। এক্ষেত্রে যে নতুন আইন করতে যাচ্ছে সেটা আসলে সেটার বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? না, আমার কোনো ধারণা নেই, বাট আমার একটা মানে বিদ্যমান আইনে কি সম্ভব নয়? আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিদ্যমান আইনে আমাদের দেশে দেখেন সব আইনই আছে, এনফোর্সমেন্ট নিয়ে সমস্যা। তো
তো নতুন আইনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা করা উচিত। যতটুকু ফেরত আনার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা থাকবে, তার সাথে সাথে মানি লন্ডারিং যাতে মানুষ করতে না পারে এটা খুব স্ট্রিক্ট হওয়া উচিত। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ আমি বলি, আমেরিকাতে ফাটকা নামে একটা চুক্তি আছে যে আমেরিকার যে কোনো সিটিজেন যদি অন্য কোনো দেশের তার সিটিজেনশিপ থাকে তাহলে তাকে ওই দেশের সকল অ্যাসেট ডিক্লিয়ার করতে হয়। ঠিক আছে, আমাদের বাংলাদেশে ডুয়েল সিটিজেনশিপ আছে যেটা সিঙ্গাপুরে নেই। ডুয়েল সিটিজেনশিপের ক্ষেত্রে আজকে আপনি সুযোগ দিচ্ছেন দুই দিকে থাকার জন্য। এনারা রাজনীতি করতে পারছে, এনারা অর্থ পাচার করতে পারছে। আমরা কেন এভাবে চিন্তা করি না যে আজকে ডুয়েল সিটিজেনশিপ না করে আজকে কেউ যদি বাংলাদেশের বাইরে অন্য কোথাও সিটিজেনশিপ দিতে চায় সে একটা করবে। আমার জানা মতে ইন্ডিয়াতেও কিন্তু ডুয়েল সিটিজেনশিপ নেই। এইটা একটা আইনের মাধ্যমে আসতে পারে যে আমরা দ্বৈত নাগরিকত্ব বাংলাদেশ অ্যালাউ করবে না। তাহলে কি আপনি মনে করেন অর্থ পাচার অনেকটাই কমে যাবে? না, এটা একটা স্টেপ, অনেকগুলোর মধ্যে একটা স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে অর্থ পাচারের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল যাতে কেউ ব্যবহার করতে না পারে সেই ব্যাপারে স্ট্রিক্ট হওয়া। তৃতীয় হচ্ছে আজকে প্রবাসী ভাই যারা আছে ওনাদেরকে উদ্বুদ্ধ করা, ওনারা যাতে প্রপার চ্যানেলে টাকাটা পাঠায়। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যখন কেউ আজকে আপনি স্টুডেন্ট ফান্ডের কথা বললেন যে ওনারা স্টুডেন্ট ফান্ড আমি একটা খুললাম, সেখানে অবশ্যই আমি আমার ছেলের জন্য বা মেয়ের জন্য যত টাকা পাঠাচ্ছি ওইটা আমার ট্যাক্স সাপোর্ট করে কিনা এই জায়গাটা ইনক্লুড করা। তাহলে আপনি মনে করছেন যে অর্থ পাচারের প্রবণতা এবং অর্থ পাচার অনেকটাই কিছুটা কমবে। দেখেন অনেক কিছু এখানে আছে, আমি কিছু কথা আমার ইনস্ট্যান্টলি মনে হলো সেগুলো নিয়ে বললাম। আপনার আর কোনো সাজেশন? আমার সাজেশন একটাই, সেটা হচ্ছে যে আমরা রোড ম্যাপটা করেছি, আমরা যাতে সরকারকে দেখি যে অ্যাকর্ডিংলি রোড ম্যাপ কাজ করছে এবং এভরি মান্থে চিফ অ্যাডভাইজার সাহেবের সাথে ওনারা একটা মিটিং করবেন এবং আমাদেরকে আপডেট দিবেন যে অ্যাজ পার রোড ম্যাপ অনুযায়ী কাজ কতটুকু হচ্ছে, কতটুকু আগাচ্ছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।